আমাদের আজকের মুভি দ্য রেড ঘোস্ট। মুভির শুরুতে দেখা যায় রাশিয়ার এক ভয়ানক বরফে আচ্ছন্ন অঞ্চলে একটি জার্মানি ভ্যান এসে থামে। 1941 সালের ডিসেম্বর মাস। রাশিয়ার এই অঞ্চলে এমন ঠান্ডা পড়েছে যা জার্মানিদের পক্ষে সহ্য করা খুব কঠিন। সেই গাড়ি থেকে নেমে একজন জার্মান অফিসার আর কিছু সৈন্য নেমে আসলে দেখা যায় তারা দুজন রাশিয়ানকে ধরে এনেছে। দুজনের মুখই পুরোপুরিভাবে বস্তা দিয়ে বাঁধা দেখে কমান্ডার জিজ্ঞেস করে এদের এই হাল কেন। জবাবে সেই সৈনিকরা জানায় তারা কিছুই বলতে পারে না। কমান্ডার আদেশ দেয় সেই রাশিয়ানদের মুখ খুলে দিতে, কিন্তু মুখ খুললেই জার্মানি কমান্ডার পুরোই বোকা ছেলে হয়ে যায়। আরে এ তো দেখে আমাদের ফিউয়ার মানে স্বয়ং হিটলার। তবে এই লোকটা ছিল হিটলারের চাইনিজ কপি, যে কিনা রাশিয়ান মিলিটারি হসপিটালগুলোতে রাশিয়ান সোলজারদের বিনোদন দেওয়ার জন্য অভিনয় করত। এমন ইন্টারেস্টিং পাবলিক দেখে জার্মান কমান্ডার এবার বলে, আচ্ছা তাহলে হিটলারের কিছু ডায়লগ শুরু করে দেয় তো দেখি। সেই চাইনিজ কপি ভাবে হয়তো তার অ্যাক্টিং পছন্দ হলে তাদের ছেড়ে দেওয়া হবে, তাই সে হিটলারের মতন অভিনয় করা শুরু করে দেয়। তবে তার অ্যাক্টিং হিটলারের মতন না হয়ে চার্লি চ্যাপলিনের মতন হয়ে যায়। এমন কমেডি দেখে জার্মানি সৈনিকরা হেসেই বাঁচে না। তাদের কমান্ডারও বলে এ কি, এ তো হিটলারের পুরোই কাপড় চোপড় খুলে নেবে দেখছি, না আর নেওয়া যাচ্ছে না। তাই সে সৈনিকদের অর্ডার দেয় এদেরকে শেষ করে ফেলার জন্য। ভয়ে সেই নকল হিটলার ঈশ্বরের কাছে শেষ ক্ষমা চাওয়া শুরু করে। তবে তাদের গুলি ছোড়ার আগেই হুট করে সেই কমান্ডারের বুক চিরে দেয় এক স্নাইপার বুলেট এসে। এরপর টপাটপ ওই স্নাইপার আরো দুজনকে মেরে সেখানে লাশ বানিয়ে দিলে এক সৈনিক গাড়ি নিচে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ওই স্নাইপার এতই খতরনাক ছিল যে সে অমন পজিশন না সোলজারকেও হেড শট দিয়ে তার কিচ্ছা খতম করতে সক্ষম হয়। এভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে রাশিয়ান লোকটি যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে কাটতে থাকে তখন তাদের সামনে হাজির হয় সেই ভুতুড়ে স্নাইপারটি। এ হলো রাশিয়ান রেড আর্মির এক মারাত্মক স্নাইপার, যাকে সবাই নাম দিয়েছে দ্য রেড ঘোস্ট। নকল হিটলার তাদের প্রাণ বাঁচানোর জন্য সেই স্নাইপারকে ধন্যবাদ দিলেও সেই স্নাইপার কোনো কথা না বলে সেখানকার মরে থাকা সৈনিকদের খাবার খেয়ে ওই স্থান ত্যাগ করে। এবার তোমাদের এই যুদ্ধের কিছু প্লট সম্পর্কে বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1941 সালের শেষ দিকে জার্মান বাহিনী রাশিয়ান রেড আর্মিদের চারিদিক থেকে ঘিরে ফেলে। ফলে সেই যুদ্ধে প্রায় 4 লাখ রাশিয়ান রেড আর্মি মারা যায় আর 5 লাখ সোলজার মিসিং বা জার্মানিদের হাতে ধরা পড়ে। কিন্তু এর মধ্যে থেকে প্রায় 85,000 রেড আর্মি সৈনিকরা কোনো মতে জার্মানিদের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এই সৈনিকরা প্রচন্ড ঠান্ডার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল আশ্রয় নিতে থাকে, কিন্তু এদের মধ্যেও অনেক সোলজার মারাত্মক শীতে জমে গিয়ে মরা শুরু করে। এদের মধ্যে যারা বেঁচে ছিল তারা খন্ড খন্ড হয়ে জার্মানি বাহিনীর সাথে লড়াই চালিয়ে যায়। এমনই এক রেড আর্মি গ্রুপকে আমরা দেখতে পাই যারা একজন কমান্ডারকে মৃত প্রায় অবস্থায় বয়ে নিয়ে বেড়াচ্ছে। মাঝপথে তারা কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গায় থামলে দেখা যায় এক রাশিয়ান সৈনিক বরফে জমে প্রায় মরতে বসেছে। এই রেড আর্মি গ্রুপের কমান্ডার লেফটেন্যান্ট ড্যাড লোকটিকে দেখা মাত্রই তাকে সার্চ করার জন্য অর্ডার দেয়। তারা সার্চ করে কিছু না পেলে বুঝতে পারে এও হয়তো কোনো রেড আর্মির সোলজার হবে, তাই এই সোলজারকেও তারা সাথে করে নিয়ে যাওয়া শুরু করে। সেদিন রাতে সৈনিকরা এক স্থানে তাঁবু গেড়ে রাত্রি যাপনের আয়োজন করে। বনফায়ার জ্বালিয়ে তারা আগুনের চারিপাশে বসে গল্পগুজব করছিল। তাদের মধ্যে যেই লোকটা আহত ছিল তার নাম কলিয়া। সেখানে তার সন্তান সম্ভবা স্ত্রী ভেরা তাকে মন দিয়ে সেবা শুশ্রূষা করছিল। কিন্তু কিছুক্ষণ সবার হাসি ঠাট্টার পর হুট করে কলিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তার স্ত্রী সহ সবাই কান্নায় ভেঙে পড়ে। মুহূর্তেই হাসি খুশি পরিবেশটা ভারী হয়ে ওঠে। কমান্ডার ড্যাড তখন বলে, এখন এই সৈনিককে ফেলে যাওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। পরে সিনে দেখা যায় রেড ঘোস্টের মারা ওই স্থানে জার্মান সৈন্যরা এসে ইনভেস্টিগেশন করছে। তারা জানতে পেরেছে যে গত 1 মাসে একজন স্নাইপার একাই তাদের 61 জন সোলজারকে মেরে উপরে পাঠিয়ে দিয়েছে। কোথা থেকে যেন ভূতের মতন একজন কেউ এসে হঠাৎ সবাইকে মেরে চলে যাচ্ছে। তাই তারা এই অজানা লোকটার নাম দিয়েছে রেড ঘোস্ট। এই রেড ঘোস্টকে খুঁজে বের করার জন্য জার্মানিদের বড় বড় মেজরের ঘুম হারাম হয়ে যাচ্ছিল। তারা সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করছে কিভাবে এই রেড ঘোস্টকে খুঁজে বের করা যায়। অন্যদিকে পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাস্তুহারা রাশিয়ান সোলজাররা বরফের রাজ্য পাড়ি দিয়ে চলছে দূরের এক গ্রামের উদ্দেশ্যে। গত কয়েক মাস ধরে তাদের ঠিকমতো খাওয়া দাওয়া কিচ্ছু নেই। সেই সাথে তাদের টিমে এখন একটি গর্ভবতী মেয়ে আছে। তাই তাদের কমান্ডার জানায় আমরা দূরের গ্রামে গিয়ে খুঁজে দেখবো যে আমাদের জন্য কোনো খাবার মেলে কিনা। এই টিমে যাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তার নাম প্রস্টাচিওক। সেই সাথে রয়েছে মরিয়াচিওক নামের এই সৈনিক। এবার তারা তাদের সামনে কিছু বাড়িঘর দেখতে পেয়ে আগে তা বাইনোকুলার দিয়ে ভালোভাবে দেখে নেয়। সেখানে কেউ নেই দেখে সবাই সন্তপনে বাড়িতে প্রবেশ করে।
কেউ না থাকলেও আশ্চর্যের বিষয় হলো ঘরের টেবিলের ভিতরে সাজানো আছে নানা ধরনের খাবার। মরিয়া চিওক এমন লোভনীয় খাবার দেখে আর নিজেকে সংযত রাখতে পারে না, তাই সে যেই না ড্রিঙ্কস করতে যাবে অমনি আর একজন এসে তা মাটিতে ফেলে দেয়। এতে মরিয়া চিওক প্রচন্ড রেগে গিয়ে তার সাথে মারামারি শুরু করে দেয়। তখন ড্যাড এসে মরিয়া চিওককে বলে, আরে বলো, তুই বড্ড বাঁচা বেঁচে গেছিস, কারণ এই খাবারে জার্মানিরা নিশ্চিতভাবে বিষ মিশিয়ে রেখেছে, কারণ এর আগেও এভাবে খাবার খেয়ে অনেক রাশিয়ান মরে যাওয়ার রেকর্ড আছে। এদিকে ভেরা প্রেগনেন্ট থাকার কারণে ঘরে এসেই গা মেলিয়ে শুয়ে পড়ে, কারণ বর্তমানে প্রায় 8 মাস চলায় তার যখন তখনই ডেলিভারি পেইন শুরু হতে পারে। তাই সৈনিকরা মরিয়া চিওককে সেখানে রেখে বাকি সবাই মিলে গ্রামের অন্যদিকে চলে যায় খাবার ও ওষুধ আনতে। ঠিক সেই সময়টাতেই জার্মানির একটি দল এই এলাকায় প্রবেশ করে পেট্রোলিং এর জন্য। দলটার দায়িত্বে ছিল মেজর ব্রাউন, যার কাঁধে দায়িত্ব পড়েছে রেড ঘোস্টকে খুঁজে বের করার। আসার সময় গাড়িতে ব্রাউনকে রেড ঘোস্টের বর্ণনা দিচ্ছিল সার্জেন্ট ক্লেন। ক্লেন জানায় বেশ কয়েকদিন ধরেই এই এলাকার অনেকগুলো গ্রামে এভাবে জার্মানিরা মারা যাচ্ছে। কেউ বুঝতে পারছে না যে কোন দিক থেকে হঠাৎ এই হামলাগুলো হচ্ছে, কিন্তু মেজর তার কথায় বিশেষ কোনো কান দেয় না, তার মনোযোগ আমোদ ফুর্তিতে। মেজর ব্রাউন সার্জেন্ট ক্লেনকে জানায় সাউনা নামের একটি রাশিয়াল স্টাইলের স্টিম বাথের ব্যবস্থা করতে। তার শরীরের ক্লান্তি ও ঠান্ডা দূর করতে এই গরম পানির গোসল এখন খুবই প্রয়োজন। এমন স্টিম বাথ সেই বাড়িতেই রয়েছে যেখানে ইতিমধ্যে রেড আর্মি সোলজাররা এসে বিশ্রাম নিচ্ছে। তবে জার্মানিরা তো আর জানে না এখানে রাশিয়ানরা ইতিমধ্যে ঘাঁটি গেড়ে বসছে, তাই তারা সেই বাড়িতে চলে আসলে তাদের দেখে ভেরা প্রচন্ড ভয়ে ঘরের এক কোণের টেবিলের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে ক্লেন মেজর ব্রাউনকে নিয়ে সেই ঘরে গিয়ে বসে। টেবিলে এসে সব বিষ মিশানো খাবার দেখে ব্রাউন বলে, আমার বড্ড খিদে পেয়েছে, যাও কিছু ভালো মন্দ খাবার রেডি করতে থাকো। এদিকে এই ঘটনা দেখার পর মরিয়া চিওক দৌড়ে গিয়ে তার বাকি সৈন্যদের এসে জানায় জার্মানিরা তাদের ঘরে ঢুকে পড়েছে। সে খানিকটা সময়ের জন্য দূরে সরে গিয়েছিল, আর এই সময়ে জার্মানিরা সেখানে চলে এসেছে। এই জার্মান ফোর্সে প্রায় 30 জনের মতো সোলজার আছে। এখন এত জার্মানিদের সাথে তো আর এই 5 জন পেরে উঠবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় সরাসরি ফ্রন্ট ফাইটে না গিয়ে বাইরে থেকেই প্রথমে পুরো বিষয়টা অবজার্ভ করবে এবং সময় মতো তারা ফাইট নেবে। ইতিমধ্যে মেজর ব্রাউনের জন্য একটি নদর শুকুর ছানা নিয়ে আসা হয়েছে তার বারবিকিউ খাওয়ার জন্য, কিন্তু সোলজাররা সেটাকে রান্না করার পরিবর্তে শুকুর ছানাটা নিয়ে ফাজলামো শুরু করে। এই কাহিনী দেখে মেজর ব্রাউন মারাত্মক ক্ষেপে গিয়ে এক গুলি করে সেই শুকুর ছানাটিকে সাথে সাথে মেরে ফেলে, কারণ তার কথা হচ্ছে খাবারের সাথে কোনো ফাজলামো না। অন্যদিকে দূর থেকে গুলির শব্দ শুনতে পেয়ে রাশিয়ান সৈন্যরা ভেবে নেয় মেজর বুঝি ভেরাকে মেরে ফেলেছে, কিন্তু বাইনোকুলার দিয়ে যে দেখছিল সে জানায় জার্মানিরা সবাই বাইরে লাফালাফি করছে। ভেরা কিন্তু তখনও সে এক কোণের মধ্যে লুকিয়েছিল। সে খুবই ভয় পাচ্ছিল যে জার্মানিরা তার উপস্থিতি টের পেয়ে যায় কিনা। রাশিয়ান সেই দলটা দূর থেকে তখনও ঘরের উপরে নজর রাখছিল। এদিকে তাদের কমান্ডার ড্যাড তাদের কথার ফাঁকে রেড ঘোস্ট সম্পর্কে বলা শুরু করে, কিভাবে রেড ঘোস্ট শখানেক বেশি জার্মান হত্যা করেছিল আর কিভাবে সে তাদের মারার পর ইউনিফর্ম থেকে ব্যাচ খুলে নিয়ে যায়। সে সব কাহিনী সে বলতে শুরু করে। আসলে এই রেড ঘোস্টরা শুধুমাত্র স্নাইপার চালাতে দক্ষ না, তারা একই সাথে যে কোনো ধরনের অস্ত্র চালাতে পারে, আর সেই সাথে খালি হাতে ফাইট করতে তাদের জুড়ি মেলাও ভার। মোট কথা তাদেরকে ওয়ান ম্যান আর্মি বলা চলে, যাদের কাছে 10-15 জন জার্মান সোলজারও কিছুই না। প্রস্টাচিওক এই কথাগুলো শুনে ব্যাপক অবাক হয়ে যায়। একা একজন লোক এতজন জার্মানির ঘুম হারাম করে দিয়েছে শুনে সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। ওদিকে ঘরের বাইরে 2 জন সোলজার মেজর ব্রাউনের জন্য রান্না করছিল, আর ভিতরে ব্রাউনের সার্জেন্ট ক্লেন আর সোলজার গ্র্যান্থারের সাথে আলাপ করছিল। গ্র্যান্থার হঠাৎ ভিতরে থাকা সিন্দুকের ভিতরে নড়াচড়া টের পেয়ে যায়। এটা দেখে সে সিন্দুকের দরজা খুলতেই দেখতে পায় ভিতরে একজন মহিলা জড়ো সড়ো হয়ে বসে রয়েছে। সে সাথে সাথেই বুঝে যায় এই নিশ্চয়ই কোনো রাশিয়ান পরিবারের মেয়ে হবে। ভেরার চোখ দেখে তার অনেক মায়া হয়, তাই সে কাউকে কিছু না বলে আস্তে করে সিন্দুকের দরজাটি আবারও বন্ধ করে দেয়। আসলে তার মনটা অনেক নরম ছিল, আর সে এও জানে এই মেয়েটির খবর জার্মানিরা পেয়ে গেলে তার সাথে ঘটবে এক অমানসিক নির্যাতন। কিন্তু মেজর ঠিকই খেয়াল করেছে যে ডালা খোলার সময় গ্র্যান্থারের চোখ মুখ কুঁচকে গিয়েছিল, তাই সে জিজ্ঞেস করে যে ভিতরে কি আছে আমাকে দেখাও। কোনো উপায় না পেয়ে এরপর নিজেই ডালা খুলে ভিতরে ভেরাকে দেখতে পায়। মেজর ব্রাউন রাশিয়ান ভাষা বুঝতো না, তাই সে গ্র্যান্থারের মাধ্যমে ভেরার সাথে কথাবার্তা চালায়। ব্রাউন প্রথমে জিজ্ঞেস করে ভেরার প্রেগনেন্সির কত সময় চলছে। ভেরা তখন জবাব দেয় 8 মাসের বেশি কিছু সময়। ধরা পড়ে গিয়ে ভেরা আরো বেশি ভয় পেয়ে যায়।
ভেরা তাদেরকে জানায় এটা তাদের আত্মীয় বাড়ি এবং সে এখানে এসেছিল তাদের সাথে দেখা করার জন্য। কিন্তু মেজর এসব কথা যে ধাপ্পাবাজি সেটা তার চোখ দেখে সে বুঝতে পারে। সেই সাথে ঘর সার্চ করে তারা রেড আর্মির ড্রেস দেখে বুঝতে পারে এই মেয়েও নিশ্চয়ই কোনো রেড আর্মির সদস্য। তাই সার্জেন্ট ক্লেনকে এই মেয়েটিকে খতম করার অর্ডার দিয়ে সে চলে যায় স্টিম বাথ নিতে। তবে ক্লেন তাকে জানে না মেরে ব্যাপকভাবে টর্চার করা শুরু করে। এই টর্চার দেখে গ্রান্থার বাইরে বের হয়ে এসে বমি করে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ভেরা রক্তাক্ত অবস্থায় ঘরের বাইরে বের হয়ে এসেছে। দূর থেকে রাশিয়ান সৈন্যদল বাইনোকুলার দিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে তাদের রক্ত গরম হয়ে যায়। বাকিরা সবাই এখনই ফাইট নিতে চাইলেও তাদের কমান্ডার জানায় এখনই নয়, সবাইকে আরো একটু অপেক্ষা করতে হবে। তবে প্রস্টাচিওক জানায় কেউ না গেলে আমি একাই যাচ্ছি তাকে বাঁচাতে। এই বলে সে বরফের ঢিপির আড়াল থেকে লাফ দিয়ে সামনের দিকে আগাতে থাকে। তার দেখা দেখি মরিয়াচিওকও সেই দিকে দৌড় দেয়। ভেরাকে ঘরের সামনে দাঁড় করিয়ে সার্জেন্ট ক্লেন তাকে মারার জন্য পিস্তল বের করেন। সে যখন ভেরাকে মারতে যাচ্ছিল তখন ভেরা বলে ওঠে, তোমরা আমাদের দেশে বেশি দিন এভাবে থাকতে পারবে না, একটা না একটা সময় তোমাদের শেষ পরিণতি ভোগ করতেই হবে। সার্জেন্ট ক্লেন ফ্রেঞ্চ অরিজিন হওয়ায় সেও রাশিয়ান ভাষা ভালো বুঝতে না পারায় পাশে থাকা গ্রান্থারকে ট্রান্সলেট করে বোঝাতে বলে। গ্রান্থার ভেরার কথাটি হুবহু অনুবাদ না করে সে জানায় ভেরা বলছে ঈশ্বর আপনাকে শাস্তি দেবে। তখন সার্জেন্ট ক্লেন একটি তাচ্ছিল্যের হাসি হেসে তার হাতে পিস্তল দিয়ে বলে, তাহলে তুমি একে মারো আর পাপের ভাগিদার হও। এদিকে তাদের কথাবার্তার মাঝে মরিয়াচিওক আর প্রস্টিচিওক লাফিয়ে চলে এসেছে সেই ঘরের কাছাকাছি। সেখানে আসা মাত্রই সেখানে পাহাড় দেওয়া দুজন সৈনিকের উপরে তার বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তাদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। এদিকে ঘরের বাইরে তখন গ্রামোফোনে মিউজিক বাজছিল বিধায় কেউ এ ধস্তাধস্তি শব্দ শুনতে পায় না। ওদিকে মারামারি করতে করতে এক পর্যায়ে প্রস্টাচিওক একজনকে ছুরি দিয়ে মেরে ফেলতে সক্ষম হয় আর মরিয়াচিওকও একজনকে রাইফেলের বাট দিয়ে গলা টিপে ধরাশয়ী করে ফেলে। এদিকে গ্র্যান্থার কোনোভাবেই ভেরাকে মারতে চায় না, কিন্তু তাকে তার সিনিয়রের অর্ডার পালন করতেই হবে। তাই সে খুব করুণ মুখে পিস্তল তুলে যেই না ভেরাকে শুট করতে যাবে ঠিক তখনই তার মাথায় একটি স্নাইপার বুলেট এসে এফোর করে দেয়। বুঝতে আর বাকি থাকে না যে রেড ঘোস্ট আবারও চলে এসেছে তার স্বদেশীদের বাঁচানোর জন্য। দূরে থাকা রেড আর্মি গ্রুপ আর ঘরের ভিতরে থাকা মেজর এই গোলাগুলির আওয়াজ শুনে পুরো ভরকে যায়। রাশিয়ান সোলজাররা দেখতে পায় একদম ভূতের মতন হুট করে কেউ উদয় হয়ে সকল জার্মানিদের টপ উপরে পাঠিয়ে দিচ্ছে। তারা সবাই বুঝতে পারে এই লোকটাই হলো সেই বিখ্যাত দ্য রেড ঘোস্ট। রেড ঘোস্টকে দেখে প্রস্টিচিওকও উৎসাহ পেয়ে যায় আর সেও দৌড় দেয় সম্মুখে যুদ্ধের জন্য। ওদিকে রেড ঘোস্ট পুরো গেরিলা স্টাইলে একের পর এক জার্মানিদেরকে খতম করে চলেছে। কখনো বরফের ভিতর থেকে বা কখনো দেওয়ালের আড়াল থেকে বিদ্যুৎ বেগে গুলি চালাচ্ছে রেড ঘোস্ট। এভাবে মারাত্মক গোলাগুলি করে একের পর এক জার্মানিদের মারতে মারতে রেড ঘোস্ট পৌঁছে যায় কমান্ডারের ঘরের একদম কাছে। এদিকে জার্মান মেজর ব্রাউন তখন ল্যাংটো অবস্থায় রুমে ফেসে গেছে। একে তো তার গায়ে কোনো কাপড় নেই আর অন্যদিকে বাইরে বের হলে এই স্নাইপার তাকে খেয়ে ফেলবে। তাই সে সার্জেন্ট ক্লেনকে বলে সে 1 থেকে 3 পর্যন্ত গুনবে। এরপর সবাই যেন একসাথে দৌড় দেয়। 3 পর্যন্ত গুনে মেজর ব্রাউন এবার যান বাঁচানোর জন্য উলঙ্গ অবস্থাতেই দৌড় লাগায়। রেড ঘোস্ট তার দিকে একটি গুলি চালালেও ভাগ্য ভালো হওয়ার কারণে সেটা তার গায়ে লাগে না। ব্রাউন কোনোভাবে দৌড়ে গিয়ে একটি ঘরের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে প্রস্টাচিওকও ভেরাকে খুঁজতে খুঁজতে একটি ঘরের গাদার মধ্যে তার সন্ধান পায়। রেড ঘোস্ট আর সামনের দিকে আগাতে পারছিল না, কারণ তার সামনে একজন জার্মান সৈন্য পজিশন নিয়ে তাকে পুশ ব্যাক করছে। কিন্তু ঘরের বিপরীত থেকে রাশিয়ান কমান্ডার এসে রেড ঘোস্টকে ইশারা করে আর গুলি করে সেই জার্মানি সৈন্যটাকে শেষ করে দিলে এই সুযোগে সে ঘরে ঢুকতে সক্ষম হয়। ভিতরে তখন সার্জেন্ট ক্লেন ছিল। সে দ্রুতই রেড ঘোস্টের উপরে গরম পানি ছিটিয়ে পালিয়ে যাওয়া শুরু করে। কিন্তু বাইরে বের হওয়া মাত্রই সে বরফে আছাড় খেয়ে তার দাঁত মুখ ভেঙে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এদিকে একই ঘরের আড়ালে একজন জার্মানি সৈনিক লুকিয়েছিল। তার থেকে একটু দূরে উলঙ্গ মেজর বসে রয়েছে আর একটি ঘরের ভিতরে। সে ওই সৈনিকটাকে প্রশ্ন করে যে তাদের উপরে কয়জন হামলা করেছে। তখন ওই সৈনিক জানায় বেশি না 5 জন, কিন্তু তাদের মধ্যে একজন আছে সেই কুখ্যাত রেড ঘোস্ট। সে আমাদের উপরে হামলা করে আমাদের 12টা বাজাচ্ছে। সে এমন ভাবে আমাদের উপর হামলা করেছে যে আমাদের পুরোই 12টা বেজে গেছে।
মেজর ব্রাউন তখন বাইরে মেশিন গান নিয়ে দাঁড়িয়ে থাকা সোলজারকে বলে তার ইশারায় বাথ হাউসের ভিতরে গুলি চালাতে। ব্রাউনের কথা মতো কচ সেদিকে গুলি চালালে অন্য জার্মানি সৈনিকরা তার পজিশন থেকে বেরিয়ে আসে। তখন কোথা থেকে যেন প্রোস্টাচিওক এসে তাদের উপর হামলে পড়ে। তাদের মধ্যে আবারও ধস্তাধস্তি শুরু হলে প্রোস্টাচিওক তাকে সহজেই কাবু করে দেয় আর রাইফেলের এক আঘাতে তাকে ঘরের বাইরে ঠেলে দেয়। তখন 3 দিক থেকে সেই সৈনিকের গায়ে মুহু মুহু গুলি এসে লাগলে ঘরের ভিতরে থাকা মেজর ব্রাউন পুরোই ভয় পেয়ে যায়। অন্যদিকে কচ তার মেশিন গান রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেও গুলি খেয়ে অক্কা পায়। এভাবে রেড ঘোস্ট আর রাশিয়ান সৈনিকের দল মিলে পুরো জার্মানি দলটিকেই শেষ করে দিতে সক্ষম হয়। কিন্তু এখনো তারা ব্রাউনকে মারতে পারেনি বিধায় তাকে মারার জন্য ওই রুমে গেলে তারা দেখতে পায় এই ল্যাংটা কমান্ডার জামা কাপড় ছাড়াই পালিয়েছে। তবে ওই স্থানে এখনো কিন্তু একজন জার্মানি সৈন্য বেঁচে ছিল, আর সে হচ্ছে মেজর ক্লেন। আঘাত খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর সে ঘাপটি মেরে পড়ে রয়েছে একটি সুযোগের অপেক্ষায়। অন্যদিকে রেড ঘোস্ট অনেক ফাইট করে বেশ ক্লান্ত হয়ে পড়লে সবাই তাকে ধরে ঘরের মধ্যে নিয়ে আসে। পরের সিনে আমরা দেখতে পাই রাশিয়ানদের সবাই মিলে ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া করছে আর রেড ঘোস্টের ব্যাপারে আলাপ চালাচ্ছে। তাদের বিশ্বাস এই আহত লোকটাই হলো তাদের গ্রেট লিডার, দ্য রেড ঘোস্ট। খাওয়া শেষে লেফটেন্যান্ট ড্যাড আর তার দলের কমান্ডাররা টেবিলে একটি ম্যাপ বেছিয়ে তাদের পরবর্তী গন্তব্যের ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে। তাদের কথার ফাঁকে হঠাৎ ভেরার ডেলিভারি পেইন শুরু হয়ে যায়। ড্যাড আর প্রস্টিচিওক ব্যস্ত হয়ে পড়ে তাকে শান্ত করতে। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে ভেরা একটি ছেলে সন্তানের জন্ম দেয়। বাচ্চা হওয়ার পর সবার মধ্যে একটি বিশাল খুশির আমেজ বিরাজ করতে থাকে। এভাবে তারা বেশ কিছু সময় ওই বাড়ির মধ্যেই কাটানো শুরু করে দেয়। পরের সিনে দেখা যায় মেজর ব্রাউন একটি মেয়েদের ড্রেস পরে কোনো রকম পালিয়ে তাদের প্লাটুনের কাছে চলে এসেছে। এমন কিউট মেজরকে দেখে তো তাদের কর্নেল পুরাই ওয়াও হয়ে যায়। সে প্রশ্ন করে, ভাই কাহিনী কি একটু খুলে বলো তো। মেজর তাকে সব কথা খুলে বলে। তবে সে যখন জানায় মাত্র 5 জন মিলে তাদের পুরো টিমকে খেয়ে দিয়েছে, তখন কর্নেল পুরো টাসকি খেয়ে বসে। তাই সে তার পুরো টিমকে নিয়ে রওনা দেয় এই রাশিয়ানদেরকে উড়িয়ে দেওয়ার জন্য। অন্যদিকে ঘরের এক কোণে পড়ে থাকা রেড ঘোস্ট হঠাৎ লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তখন রাশিয়ান কমান্ডার তাকে বলে ওঠে, রেড ঘোস্ট কয়েক মাইল দূর থেকেও জার্মানিদের গন্ধ পায়, তার মানে বুঝতেই পারছো আমাদের সামনে হয়তো নতুন আরেকটা যুদ্ধ অপেক্ষা করছে। ততক্ষণে রেড ঘোস্ট কারোর সাথে কথা না বলে সেখান থেকে বের হয়ে যায় আর কমান্ডার সবাইকে আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। এরপর সে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেই বাথ হাউসের কাছে গিয়ে জার্মানি সৈন্যরা পজিশন নেওয়া শুরু করে। কর্নেল তাদেরকে ফায়ারিং এর আদেশ দিলে মারাত্মক গোলাবর্ষণে চারিপাশের পরিবেশ ভয়াবহ হয়ে ওঠে। ঘরের বাইরের একদিকে রাশিয়ান টিমের কমান্ডার মেশিন গান নিয়ে পজিশন ছিল, অন্যদিকে ঘরের ভিতরে ছিল প্রোস্টাচিওক আর মরিয়াচিওক। কমান্ডার তার মেশিন গানের ফায়ারিং শুরু করলে অনেক জার্মানি উপরে ওঠা শুরু করে, আর ঘরের ভিতর থেকে প্রোস্টাচিওক ও মরিয়াচিওক সামনের দিকে থাকা জার্মানিদেরকে শেষ করতে থাকে। ওদিকে মেজর ব্রাউন তার কর্নেলকে বলে তাকে কিছু সৈন্য দিতে, যাতে সে নিজেই সামনে গিয়ে রাশিয়ানদের শেষ করতে পারে। কর্নেল তাকে একটি টিম দিলে ব্রাউন সামনের দিকে আগাতে থাকে, কিন্তু এরই মাঝে হঠাৎ রেড ঘোস্ট দূর থেকে জার্মানিদের টার্গেট সেট করে নেয় আর একের পর এক স্নাইপার শট দিয়ে সবগুলোকে মারা শুরু করে দেয়। এদিকে ঘরের ভিতর থেকে প্রোস্টাচিওক আর মরিয়াচিওকও এখনো তাদের ফাইট ব্যাক করেই যাচ্ছে। ভেরা অন্যদিকে নিজের বাচ্চাকে কান্না করার থেকে শান্ত রাখায় ব্যস্ত। তবে কোন ফাঁকে আরেক জার্মান সৈন্য এসে তাদের ঘরের ভিতরে একটি গ্রেনেড নিক্ষেপ করে, কিন্তু সেই গ্রেনেডটি ধরে তারা দ্রুত ঘরের বাইরে ফেলে দেয় আর তাকেই বাস্ট করে দেয়। এছাড়াও বাইরে মেশিন গান নিয়ে গুলি চালাতে থাকা কমান্ডার এবার জার্মানিদের গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কমান্ডার গুলি খেলেও সে তখনও জীবিত অবস্থায় ছিল। একজন জার্মান যখন তাকে গুলি করতেই যাচ্ছিল, এমন সময় পিছন থেকে রেড ঘোস্ট এসে সেই জার্মানকে গুলি করে উপরে পাঠিয়ে দেয়। ওদিকে ঘরের ভিতরে একজন জার্মান বোম নিয়ে ঢুকে পড়লে মরিয়াচিওকও তার সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। শেষ পর্যন্ত মরিয়াচিওক লোকটিকে কাবু করে তার ঘাড় মরতে দেয়। এরপর সে সেখানে একটি মদের বোতল খুঁজে পায় আর পাগলের মতন মদ খেতে থাকে। অন্যদিকে প্রোস্টাচিওকের সাথেও আরেকজন জার্মানের ফাইট চলছিল। শেষ পর্যন্ত সেও সেই জার্মান সৈন্যকে মারতে সক্ষম হয়। মরিয়াচিওক মদ খাওয়ার পর যেন পুরোই পাগল হয়ে গেছে। সে ঘর থেকে বাইরে বের হয়ে এসে কমান্ডার তো মদ খাইয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে জার্মানিদের উপর পাগলের মতন গুলি চালাতে থাকে। তার হাতে পায়ে গুলি লাগলেও সে কোনোভাবেই তার ফায়ারিং স্টপ করে না। তার সে মারাত্মক ফায়ারিং এ বাকি সেনারা টপ মরতে থাকে, কিন্তু ফাইনালি মেজর ব্রাউন পিছন থেকে এসে তাকে গুলি করে দেয় আর এর ফলে তার চ্যাপ্টারও ক্লোজ হয়ে পড়ে।
এরপর মেজর ব্রাউন দেখতে পায় তার সামনে রাশিয়ার কুখ্যাত রেড ঘোস্ট দাঁড়িয়ে আছে। সামনাসামনি গুলি চালিয়ে মজা নেই বিধায় তারা দুজনেই রাইফেল ছাড়াই ফাইট শুরু করে দেয়। শুরু হয় রেড ঘোস্ট ও ব্রাউনের মধ্যে এক বিশাল মারামারি। মেজর ব্রাউন ফিজিক্যাল ফাইটিং এ ভীষণ উস্তাদ ছিল। সে রেড ঘোস্টকে অনেকটাই কাবু করে দেয়, কিন্তু রেড ঘোস্ট কম যায় না। ফাইটিং এর এক পর্যায়ে পায়ে ছুরির আঘাত খেয়ে রেড ঘোস্ট অনেকটাই কাইল হয়ে পড়লেও সেও প্রচন্ড ফাইট ব্যাক করতে থাকে। সেই সুযোগে ব্রাউন একটি পিস্তল তুলে নিয়ে তাকে মারতে যায়, কিন্তু এমন সময় রেড ঘোস্ট এক ঝাটকায় উঠে তার পেটে একটি খঞ্জর ঢুকিয়ে দিলে মেজর ব্রাউন অবশেষে অক্কা পেতে বাধ্য হয়। এরপর রেড ঘোস্ট আহত অবস্থায় যেই না উঠে দাঁড়াতে যাবে, সেই মরার মতন ভান করে পড়ে থাকা ক্লেন কাপুরুষের মতন সুযোগ নিয়ে রেড ঘোস্টকে পিছন থেকে ফায়ারিং করে দেয়। ফলে এই অতর্কিত হামলায় রেড ঘোস্টের অধ্যায় সেখানেই সমাপ্তি ঘটে। তবে রেড ঘোস্টকে মেরে উল্লাস করা ক্লেনকেও দূর থেকে রেড আর্মি শট নিয়ে তার হাসি মৃত্যুতে পরিণত করে। এভাবে এক তুমুল লড়াইয়ের পর 70 জন জার্মানিকে মারতে সক্ষম হয় 5 জন রাশিয়ান রেড আর্মি সোলজার। মুভির একদম শেষ সিনে আমরা আবারও মুভির প্রথম দৃশ্যের মতো হুবহু সিন দেখতে পাই। এবার কিছু জার্মানি সৈনিক সেই হিটলারের কপিকে ধরে এনেছে আর তাকে টর্চার করছে রেড ঘোস্ট সম্পর্কে জানার জন্য। সেই লোকটা সহ গ্রামের সবাই যখন এই রেড ঘোস্টের ব্যাপারে বলতে চায় না, তখন জার্মানি অফিসার একটি বাচ্চাকে নিয়ে এসে মেরে ফেলে দেওয়ার হুমকি দিতে থাকে। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে জার্মানিদের উপরে গুলি চলে আর একের পর এক জার্মানি মরতে থাকে। মানে বুঝতেই পারছো, এই স্থানে আবারও দ্য গ্রেট রেড ঘোস্ট ভূতের মতন উদয় হয়ে সবাইকে রক্ষা করছে। তবে এই রেড ঘোস্ট কিন্তু আগের সেই সৈনিক ছিল না, এ ছিল ওই রেড আর্মি দলের একজন সোলজার যার নাম কস্টিয়া। রাশিয়া আর জার্মানিদের সেই বাথ হাউসের যুদ্ধে কস্টিয়া তখনও বেঁচে ছিল। তাই রেড ঘোস্ট মারা যাওয়ার পরেও কস্টিয়া রেড ঘোস্টের গল্পটিকে শেষ হতে দেয়নি, কারণ রেড ঘোস্টরা কখনো মারা যায় না, তারা শুধুমাত্র তাদের দেহ পরিবর্তন করে।